নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা প্রতিশোধ। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্যামাশঙ্কর রায় যখন বর্তমান ছিলেন তখন পুরাতন বিশ্বস্ত ভৃত্য হরিদাসের কর্তৃত্ব সামান্য দাসদাসীগণকে অতিক্রম করিয়া প্রভুর পুত্রকন্যাগণ এমনকি গৃহিণী পর্যন্ত বিস্তার লাভ করিয়াছিল। বিচক্ষণ শ্যামাশঙ্কর পুত্র অপেক্ষা হরিদাসকে অধিক বিশ্বাস করিতেন এবং দক্ষিণহস্ত অপেক্ষা তাহাকে অধিক প্রয়োজনীয় বিবেচনা করিতেন। কোনো সংকট উপস্থিত হইলে শ্যামাশঙ্কর গোপনে হরিদাসের পরামর্শ গ্রহণ করিতে কুণ্ঠিত হইতেন না। এই প্রভুভক্ত ভৃত্যটির বুদ্ধি ও বিবেচনা শক্তির পরিচয় পাইয়া অবধি বিজ্ঞ শ্যামাশঙ্কর সংসারের অর্ধেক কার্যের ভার তাহার হস্তে অর্পণ করিয়া নিশ্চিন্ত থাকিতেন। আজ 1 মাস হইল শ্যামাশঙ্কর ইহলোক ত্যাগ করিয়া গিয়াছেন। বিপর্যস্ত শোকাকুল সংসারের মধ্যে এখনও সে স্বাভাবিক শৃঙ্খলা ফিরিয়া আসে নাই। ভূমিকম্পের পর কোনো নগরীর যেমন অবস্থা দাঁড়ায়, রায় পরিবারের বর্তমান অবস্থাও কতকটা সেই রূপ দাঁড়াইয়াছে। পূর্বের সেই অভগ্ন ও সংযত অবস্থা কোথাও নাই। সব গ্রন্থি সব বন্ধন শিথিল হইয়াছে। কিন্তু সংসারের নিয়ম ভূমিকম্পের পর আবার নগর গঠিত হয়। ধনীর প্রাসাদ হইতে দরিদ্রের পর্ণকুটির পর্যন্ত কিছুই অসমাপ্ত থাকে না। সেই নিয়মানুযায়ী ক্রমশ রায় পরিবারের রন্ধনশালায় রন্ধনের দিকে দৃষ্টি পড়িয়াছে। গোয়ালে যথারীতি গোসেবা হইতেছে। অর্থলোলুপ দাসদাসীগণের অবিশ্রান্ত চৌর্যবৃত্তিতে বাধা পড়িতে আরম্ভ হইয়াছে। দ্বিপ্রহরে বধূ হেমলতার নির্জন কক্ষে তাস হস্তে প্রতিবেশিনী বালিকাগণের প্রবেশ আরম্ভ হইয়াছে এবং সন্ধ্যার পর বৈঠকখানায় পরেশনাথের বন্ধুর সংখ্যা ও হারমোনিয়াম তবলার শব্দ দিনে দিনে বর্ধিত হইয়া উঠিতেছে। ইহাই সহজ ও চিরন্তন নিয়ম। ইহার বিরুদ্ধে কাহারও কোনো অনুযোগ ছিল না। কিন্তু হরিদাসের চক্ষে এই অবসম্ভাবী অনিবার্য পরিবর্তন সম্পূর্ণ ভিন্ন আকার ধারণ করিয়াছিল। কর্তার জীবদ্দশায় তাহার অগোচরে তাস খেলাও চলিত এবং সময়ে সময়ে হারমোনিয়ামও বাজিত, কিন্তু তাহার মধ্যে যথেষ্ট সংকোচ ও সম্ভ্রমের ভাব ছিল। শ্যামাশঙ্কর অন্দর হইতে বহির্বাটিতে আসিলে অন্দরে তাস চলিত এবং গ্রামান্তরে গমন করিলে হারমোনিয়াম বাজিত। এখন সেই সংযত ভাব সম্পূর্ণরূপে অন্তর্হিত হইয়াছে। যখন ইচ্ছা অন্দরে তাস চলিতেছে এবং বাহিরে হারমোনিয়াম বাজিতেছে। এতদিন হারমোনিয়াম ও তাস শ্যামাশঙ্করের মৃত্যুর অপেক্ষায় যেন প্রচ্ছন্ন ছিল। এখন অবসর পাইয়া তাহারা সম্পূর্ণ স্বচ্ছন্দতা ভোগ করিতেছে। যেন তাহারা শ্যামাশঙ্করের মৃত্যুশোক সময়ের মধ্যেও অসঙ্গত দাবি স্থাপন করিতে চাহে। ব্রাহ্মণের ঘর না হইলে এতদিনে যে অশৌচ শেষ হইত না। পরেশনাথ ও হেমলতার হৃদয়হীনতার নির্মম আঘাতে ক্ষুব্ধ হরিদাস অস্থির হইয়া উঠিয়াছে। কিন্তু কাহাকে সে দোষ দিবে, কি বলিয়া সে অভিযোগ আনিবে, তাহা কিছুতেই বুঝিয়া উঠিতে পারে না। দ্বিপ্রহরে হেমলতা যখন সঙ্গিনীগণের সহিত তাস খেলায় মগ্ন থাকে, হরিদাস ভাবে সে গিয়া বলে, বৌমা, কাজটা ভালো হইতেছে না। কিন্তু কেন ভালো হইতেছে না তাহা সপ্রমাণ করা বড় কঠিন হইবে। হৃদয়ের এত সূক্ষ্ম অদৃশ্য অপরাধের নিকট তর্ক নিশ্চয় পরাস্ত হইবে। এ কথা যে স্বয়ং বুঝিতে না পারে, যুক্তির দ্বারা তাহাকে বুঝাইতে যাওয়া বিড়ম্বনা মাত্র। হেমলতা যদি জিজ্ঞাসা করিয়া বসে, কেন ভালো হইতেছে না, তাহা হইলে সেই দণ্ডেই হরিদাসকে পরাজয় মানিতে হইবে। সংসারের একজন ভৃত্যের এরূপ আচরণ দেখিয়া রহস্য রসভোগিনী সঙ্গিনীগণের পক্ষে হয়তো হাস্য সংবরণ করা কঠিন হইয়া উঠিবে।
হেমলতা হয়তো এমন একটা কথা বলিয়া ফেলিবে, যাহার বিরুদ্ধে কিছু বলিতে হইলে হরিদাসকে রায় পরিবার হইতে বিদায় গ্রহণ করিতে হয়। সন্ধ্যার পর যখন পরেশনাথ বন্ধুগণ পরিবেষ্টিত হইয়া হারমোনিয়ামের সহিত গান ধরে, তখন হরিদাস পার্শ্বের ঘরে বস্ত্রাচ্ছাদিত হইয়া পড়িয়া থাকে। হারমোনিয়ামের 7টা সুর সপ্তরথীর মতো তাহার ক্ষুব্ধ চঞ্চল হৃদয়কে চারিদিক হইতে আক্রমণ করে। তাহার ইচ্ছা হয় পরেশনাথের অসাক্ষাতে গোপনে তাহার শখের হারমোনিয়াম চূর্ণ করিয়া ফেলে এবং তাহার তবলার শটান চর্মের মধ্যে একটা বড় ছিদ্র করিয়া দেয়। কিন্তু পরেশের উক্ত প্রকার ক্ষতি হইবার পূর্বে তাহারই হৃদয়ের কতকটা চূর্ণ ও কতকটা ছিন্ন হইয়া যায়। এখনও মাসাধিক হয় নাই, পিতার মৃত্যু হইয়াছে। ইহারই মধ্যে পুত্রের এরূপ আচরণ দেখিয়া হরিদাস অত্যন্ত মর্মাহত হইত। বৌমা তো পরের বাড়ির মেয়ে, তাহার কথা স্বতন্ত্র, কিন্তু পরেশনাথের এই আচরণ হরিদাস কিছুতেই ক্ষমা করিতে পারে না। একদিন সন্ধ্যাবেলা হেমলতা পরেশনাথকে ডাকাইয়া আনিয়া বলিল, দেখো, হরি আমার শ্বশুরের পুরানো চাকর, কিন্তু আমিও তো তারই পুত্রবধূ, আমি তো সংসারে ভেসে আসিনি। পরেশ হাসিয়া বলিল, এ দুটোই ধ্রুব সত্য, কিন্তু তার সঙ্গে তৃতীয় সত্য, তোমার পিতৃকুলকে তুমি ভাসিয়ে এসেছ। অন্য সময় হইলে হেমলতা এ কথা লইয়া যথেষ্ট আলোচনা করিত। তাহার বিবাহের সময় অর্থ লইয়া তাহার দরিদ্র পিতার প্রতি অন্যায় উৎপীড়নের বিষয়ে নানা প্রকার তর্ক ও যুক্তি দ্বারা অর্ধঘণ্টাকাল বচসা করিত এবং হয়তো সেই উপলক্ষে 2-3 দিবস স্থায়ী মান অভিমানের একটা বিষম গোলযোগ বাঁধিয়া যাইত। কিন্তু এখন মনের অবস্থা অন্যরূপ। শুভঙ্কিম ভ্রুযুগল ঈষৎ কুঞ্চিত করিয়া হেমলতা বলিল, রঙ্গ রেখে কথাটা শুনবে? ঘাড় নাড়িয়া পরেশ বলিল, আচ্ছা, রঙ্গ রাখলাম, কথাটাও শুনব, অতএব বলো। কথাটা সহজভাবে প্রকাশ করিতে হেমলতা একটু সংকোচ বোধ করিল। পরেশের নিকট সে যে অভিযোগ রুজু করিতে আসিয়াছে, তাহাতে যে তাহার কোনো অপরাধ নাই, সে বিষয়ে সে যেন ঠিক নিঃসন্দেহ নহে। প্রভু ও ভৃত্যের বিবাদে যে বেসুরা কর্কশ স্বর বাজিয়া উঠিবার উপক্রম করিতেছে, তাহার বাঁশি যেন হরিদাস নির্মাণ করিয়াছে এবং হেমলতা যেন সেই বাঁশিতে ফুঁ দিয়াছে। হেমলতার মনে হইতেছিল, বিচারে বোধহয় একতরফা ডিক্রি তাহার ভাগ্যে ঘটিবে না। তাই কথাটা একটু ঘুরাইয়া সে বলিল, তোমার চাকর তোমার স্ত্রীর আদেশ পালন করা কর্তব্য বলে মনে করে না। পরেশ বলিল, বলো কি? যার আদেশ পালন করতে পারলে আমি আপনাকে কৃতার্থ মনে করি, আমার ভৃত্য তার আদেশ পালন করা কর্তব্য বলে মনে করে না। বিচারকের এরূপ শোচনীয় গাম্ভীর্যের অভাব ও লঘুত্ব দেখিয়া বাদিনীর কপল দুটি লাল হইয়া উঠিল। আপনার অলোকের গুচ্ছ টানিয়া দিয়া সে বলিল, তুমি যদি আর ঠাট্টা করো তো আমি। পরেশ হাসিয়া বলিল, মাটি, একেবারে অত বড় শপথটা করে ফেললে? আচ্ছা, তবে আসল কথাটা খুলে বলো। আমি আজ বাজারের ফর্দের সঙ্গে একজোড়া তাস কিনতে দিয়েছিলাম। হরি ফর্দ থেকে তাসের জায়গাটি কেটে দিয়ে ফর্দ আমার কাছে পাঠিয়ে দিয়েছে এবং বলে পাঠিয়েছে যে কর্তার আমলে কেউ কখনো তাকে তাস কিনবার আদেশ দেয়নি। কর্তার মৃত্যুর 1 মাসের মধ্যে যদি তাকে তাসের দোকানে ঢুকতে হয়, তাহলে অল্প দিনেই তার দুর্দশার সীমা থাকবে না, সে তাস কিনতে পারবে না। দেখো দেখি, এ কি চাকরের কথা? পরেশ বলিল, না, ঠিক চাকরের কথা নয়, কিন্তু এইটে মনে রেখো হেম, এই চাকরটি কয়েক বৎসর পূর্বে তোমার স্বামীকে সকল বিষয়ে শাসন করত এবং এখনও প্রয়োজনকালে করে থাকে। এটা ভেবে তুমি তাকে ক্ষমা করতে পারো। যাই হোক, এই কথাটা বলা হরির ভালো হয়নি। ভালো যে হয়নি সেটা তাকে বুঝিয়ে দেওয়া উচিত। কাজ নেই, পুরনো লোক মনে কষ্ট পাবে। আমাদের শাসন করতে পারে মনে করে ও যদি একটু সুখ পায়, তাতে ক্ষতি কি? এ কথার উপর কিছু বলিতে যাইলে স্বামীর সহিত বচসা করিতে হয়।
রায়টা হেমলতার মোটেই পছন্দ হইল না। বিচারে হরিদাসেরই সম্পূর্ণ জিত হইল। সে মনে মনে স্থির করিল, আর যদি কখনো হরিদাসের সহিত বিবাদ হয় তো পরেশের নিকট সে বিচারের জন্য আসিবে না, স্বয়ং তাহাকে শাসন করিবে। এই ঘটনার পর হইতে প্রায়ই হরিদাসের সহিত হেমলতার বিবাদ বাঁধিতে লাগিল। অতি সামান্য কারণ পাইলেই হেমলতা তাহাকে অপমান করে, এবং হরিদাসও এই অল্পবয়স্কা পরগৃহাগতা দাম্ভিকা বধূর অসঙ্গত কর্তৃত্ব কোনো প্রকারেই সহ্য করিতে পারে না। হেমলতা যখন তাহার অবগুণ্ঠন একটু সংক্ষিপ্ত করিয়া তাহাকে দুইটা অপমানের বাণী শুনাইতে যায়, তখন হরিদাস এমন একটি কথা বলিয়া প্রস্থান করে, যাহা শুনিয়া হেমলতার একবার স্বামীর নিকট যাইতে ইচ্ছা হয় এবং একবার পিত্রালয়ে যাইতে ইচ্ছা হয়। কোনো বিবাদ উপস্থিত হইলে হেমলতা 10টা কথা বলিলে হরিদাস একটা কথা বলে, কিন্তু এমনই একটা গুরুতর কথা বলে যাহার কঠিন আঘাতে হেমলতার 10টা কথা চূর্ণ হইয়া যায়। রাগে ও অপমানে তাহার চক্ষু জলে পূর্ণ হইয়া ওঠে। এই প্রকার ছোট ছোট অবিশ্রান্ত পরাজয়ে বধূ হেমলতার অন্তরে যে বহ্নি প্রত্যহ সঞ্চিত হইতেছিল, একদিন সহসা তাহা সহস্র শিখায় জ্বলিয়া উঠিল। হেমলতার বিশ্বস্তা পরিচারিকা গোলাপ হেমলতার আদেশ অনুসারে হরিকে বলিল, হরিদাস, মা বললেন তুমি বাজারের জন্য যেমন পয়সা নাও তেমন জিনিস আসে না। 2 একবার ইতস্তত করিয়া ঢোক গিলিয়া আবার বলিল, মা বললেন একটু বাড়াবাড়ি হচ্ছে। ক্রোধে ও ক্ষোভে হরিদাসের সর্বশরীর জ্বলিয়া উঠিল। সামান্য একটা দাসীর মুখে এমন স্পর্ধা ও অপবাদের কথা শুনিয়া তাহার হৃদাহিত জ্ঞান লোপ পাইবার উপক্রম হইল। হরিদাস গর্জন করিয়া বলিল, কিসের বাড়াবাড়ি রে? তুই যদি আর কোনো কথা মুখে আনবি তো তোর মুন্ডু ছিঁড়ে দেব। ক্ষণভঙ্গুর দেহ রক্ষার জন্য মুন্ডের প্রয়োজনীয়তা সম্বন্ধে দাসীর যথেষ্ট জ্ঞান ছিল, এবং সমুণ্ড দেহের মায়াও তাহার অল্প ছিল না। সেই সযত্ন রক্ষিত দেহের সম্বন্ধে এইরূপ আশঙ্কাজনক প্রস্তাবের পর গোলাপ দ্বিতীয় বাক্যব্যয় না করিয়া বিবেচনা ও সতর্কতার পরিচয় দিল। ঠিক সেই সময় ফুলবাগানের দিকে দক্ষিণের বারান্দায় একটা বেঞ্চের উপর হেমলতা ও পরেশ উপবেশন করিয়া গ্রীষ্মকালের সবটুকু সুখ লাভ করিবার চেষ্টা করিতেছিল। সুশীতল স্নিগ্ধ পবনে বাগানের সব ফুলগুলি ফুটিয়া উঠিয়াছে। সপ্তমীর শশাঙ্কের ক্ষীণালোকে সমস্ত বাগানটি মায়াজালে জড়িত এক অস্পষ্ট স্বপ্ন রাজ্যের ন্যায় দেখাইতেছে, এবং দূরে মালির ঘরে মালির এক কন্যা উচ্চস্বরে ছড়া পড়িতেছে। হেমলতার হস্ত ধারণ করিয়া পরেশ বলিল, জীবনটা যদি ঠিক এইখানে আটকে যায় তো মন্দ হয় না। গ্রীষ্মকালে সন্ধ্যা, ফুলের বাগান, চাঁদের আলো আর তুমি। হেমলতা অন্যমনস্ক হইয়া ভাবিতেছিল, গোলাপের নিকট অপমানিত হইয়া হরিদাস কি করিবে। তাহার মনে একটু ভয়ও হইতেছিল। শ্বশুরের এই অতি পুরাতন বিশ্বস্ত ভৃত্যের প্রতি সে যেমন দিন দিন নির্মম হইয়া উঠিতেছিল, তেমনি তাহাকে একটু ভয়ও করিত। এই স্বতন্ত্র প্রকৃতির নির্ভীক স্পষ্টবাদী ভৃত্যকে অতি যত্নেও হেমলতা সামান্য একটা বেতনভোগীর মতো মনে করিতে পারিত না। রূঢ় আচরণের দ্বারা সে সেই ভাবই প্রকাশ করিতে চেষ্টা করে, কিন্তু অন্তরের মধ্যে মনে হয় সে যেন অন্তত তাহার একজন সমকক্ষ প্রতিদ্বন্দ্বী। এইরূপ একটা অসহনীয় প্রতিদ্বন্দ্বিতা হৃদয়ে বহন করিতেছিল বলিয়াই হেমলতা স্থির করিয়াছে যে এবারে এরূপ একটা বাণ নিক্ষেপ করিতে হইবে, যাহার তাড়নায় হরিদাসের বিশাল গর্ভস্ফীত বক্ষ বিদীর্ণ হইয়া তাহার ভৃত্যত্বের দীন মূর্তি সকলের সম্মুখে পরিস্ফুট হইয়া উঠিবে, এবং হেমলতার প্রভুত্ব এই নিরুপায়ে লাঞ্ছিত ভৃত্যত্বকে ক্ষমা করিয়া স্বীয় মহত্বের প্রতিষ্ঠা করিবে। নারী হৃদয়ের কোন অজ্ঞেয় প্রবৃত্তির উত্তেজনায় সে স্বীয় প্রভুত্ব প্রতিপন্ন করিবার জন্য এই সংগ্রামে প্রবৃত্ত হইয়াছিল, তাহা সামান্য কৌতূহলের বিষয় নহে। সেই অস্পষ্ট চন্দ্রালোকের দিকে চাহিয়া
সেও হয়তো আপনার দুর্বলতার বিষয়ে চিন্তা করিতেছিল, তাই স্বামীর সোহাগ বচনের সবটা তাহার কর্ণে প্রবেশ করে নাই। লজ্জিত হইয়া স্বামীর মুখের দিকে চাহিয়া সে বলিল, আমি কি? তাহার কবরীর মধ্য হইতে একটা ফুল তুলিয়া লইয়া পরেশ বলিল, তুমি আমার স্ত্রী। সেটা কি আজ প্রথম অনুভব করলে? প্রথম না হলেও প্রথম দিনকার মতোই যেন আজ অনুভব করছি। বলিয়া পরেশনাথ হেমলতার রক্তিম কপোল আরও একটু রক্তিম করিয়া দিল। কঠোর আদান প্রদানময় কর্কশ গদ্যপূর্ণ সংসারের মধ্যে এতটা কাব্যের সৃষ্টি বোধ হয় সীমা অতিক্রম করিতেছিল। তাই ভাগ্যদেবতার অভিশাপস্বরূপ সমস্ত কবিত্ব নষ্ট করিয়া পশ্চাতে ক্রোধকম্পিত গুরুগম্ভীর স্বরে ধ্বনিত হইল, বৌমা, গোলাপকে দিয়ে তুমি কি বলে পাঠিয়েছ? আমি চোর? আমি তোমার বাজারের পয়সা চুরি করি? পূর্ব হইতে কতকটা প্রস্তুত থাকিলেও হেমলতা বিপদের আশঙ্কায় অভিভূত হইয়া পড়িল। প্রেমের সুশীতল বাড়ি সেচনে তাহার অন্তর যখন বেশ সিক্ত হইয়া আসিয়াছে, ঠিক সেই সময় এক ক্রুদ্ধ উৎপীড়িত অন্তঃকরণ সুযোগ পাইয়া সেই অসংযত হৃদয়কে আক্রমণ করিয়াছে। অল্প সময়ের মধ্যে তাহার সহিত যুঝিবার জন্য প্রস্তুত হওয়া কিছু কঠিন। হেমলতা নির্বাকভাবে বসিয়া রহিল। পরেশের পক্ষে ব্যাপারটা আরও আকস্মিক। সে এ বিষয়ে কিছুমাত্র অবগত ছিল না। হরিদাস বলিল, এত বয়সে মা তোমার মতো বালিকার সঙ্গে ঝগড়া করতে প্রবৃত্তি হয় না, কিন্তু তুমি যে কথা আজ আমাকে বলেছ, 30 বছরের মধ্যে তোমার শ্বশুর একদিনও আমাকে সেরকম কথা বলেননি। হেমলতা এতক্ষণেই কতকটা সামলাইয়া লইয়াছিল। অবগুণ্ঠনের মধ্য হইতে তাহার চক্ষু জ্বলিয়া উঠিল। সে বলিল, তুমি আজ আমার চাকর, তোমাকে যা ইচ্ছা বলতে পারি। তুমি চোর, তুমি বেয়াদব। ক্রোধে হরিদাস চারিদিক অন্ধকার দেখিল। বলিল, অন্যায় কথা বলো না বৌমা, তুমি স্ত্রী লোক, পরেশের স্ত্রী। তোমাকে আজ ক্ষমা করব প্রতিজ্ঞা করেছি, কিন্তু বেশি রাগিও না মা, রক্তটা আমার গরম। কি জানি যদি তোমার সম্মান রেখে না চলতে পারি। পরেশ বলিল, দেখো হরি, তোমার অনেক অপরাধ ক্ষমা করেছি, কিন্তু আর তোমাকে ক্ষমা করতে পারি না। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সম্মুখে আমার স্ত্রীকে অপমান করো। যাও, দূর হয়ে যাও। কথাটা এরূপ কঠিনভাবে বলিবার ইচ্ছা ছিল না, কিন্তু কথা বলিতে আরম্ভ করিয়া কাঠিন্য অনিবার্যভাবে আসিয়া পড়িল। স্থিরভাবে হরিদাস বলিল, যাব ভাই, যাব, তবে যাবার আগে বৌমাকে দুটো কথা বলে যেতে চাই। দেখো বৌমা, তোমার মা, আমি অনেক চুরি করেছি। আজ 1 মাস আমি তোমার চাকর। এই 1 মাসের মধ্যে যখন যা সুবিধে পেয়েছি চুরি করেছি। মোটামুটি একটা হিসেবে চুরিটা শোধ দেবার জন্য 100 টাকা এনেছি। কিছু যদি কম পড়ে তো ক্ষমা করো। 30 বছরের একটা পাকা চোর আজ তোমার হাতে ধরা পড়ে বিদায় নিচ্ছে। আজ থেকে তোমার সংসার নিষ্কণ্টক হলো। বারান্দার আলো ও অন্ধকারের মধ্য দিয়া হরিদাসের দীর্ঘ দেহ সরিয়া গেল। হেমলতা ও পরেশনাথ চিত্রার্পিতের ন্যায় বসিয়া রহিল। কাহারও কথা বলিবার শক্তি ছিল না। তাহাদের পদতল স্থিত টাকার থলির মধ্য হইতে প্রত্যেক মুদ্রা তাহাদিগকে কষাঘাত করিতে লাগিল। সেই রাত্রেই হরিদাস রায়পরিবার ত্যাগ করিয়া আপনার গৃহে চলিয়া গেল। এতকালের পুরাতন ভৃত্যের অভাব বোধ করিয়া পরেশনাথ অত্যন্ত বিমর্ষ হইয়াছিল, এবং হেমলতাও বোধহয় একটু অনুতপ্ত হইয়াছিল। কিছুদিন পরেই তাহারা এই কষ্টটুকু ভুলিয়া গেল, এবং সুখে দুঃখে বিজড়িত হইয়া তাহাদের সংসার আবার পূর্বের মতো চলিতে লাগিল। কিন্তু প্রায় 3 বৎসর পরে একদিন সহসাই সুখ দুঃখ মিশ্রণের মধ্যে দুঃখের অংশটা চূড়ান্ত পরিমাণে বাড়িয়া উঠিল। গ্রামে একটা হত্যা হইয়া গেল, এবং তৎক্ষণাৎ চতুর্দিকে রাষ্ট্র হইল যে প্রাতঃস্মরণীয় শ্যামাশঙ্কর রায়ের কুলাঙ্গার পুত্র পরেশনাথের দ্বারা এই প্রণয় ঘটিত দুষ্কর্ম ঘটিয়াছে। তদন্তের জন্য পুলিশ যখন
সদলবলে গ্রামে আসিয়া উপস্থিত হইল, তখন পরেশের একদল শত্রু হলপ লইয়া সাক্ষ্য দিল যে তাহারা স্বচক্ষে পরেশকে হত্যা করিতে দেখিয়াছে। পুলিশ সন্তুষ্ট চিত্তে পরেশনাথকে চালান দিলেন। এই আকস্মিক বিপদে ভয়ে ও ভাবনায় হেমলতা অবসন্ন হইয়া পড়িল। কি উপায়ে তাহার নির্দোষ স্বামী এ বিপত্তি হইতে উদ্ধার লাভ করিতে পারে তাহা কোনো মতেই তাহার বুদ্ধিতে আসে না। ভাবিয়া চিন্তিয়া কাঁদিয়া কাটিয়া যখন কোনো উপায় সে করিতে পারিল না, তখন তাহার পিতাকে লিখিল, বাবা, অভাগিনীকে বিপদ হইতে উদ্ধার করো, নহিলে বিষ খাইয়া মরিব। অজস্র অর্থব্যয় ও পিতার প্রাণপণ চেষ্টা সত্ত্বেও কোনো ফল হইল না। বিচারপতি পরেশনাথকে দোষী সাব্যস্ত করিয়া মোকদ্দমা সেশনে দিলেন। সেশন জজের নিকট পরেশনাথের বিচারের শেষ দিন বিচারালয় লোকারণ্য। বিচারের ফল জানিবার জন্য সকলেই ব্যগ্র। এই অতি বিপন্ন ভদ্র সন্তানটির দুঃখে সকলেরই মন বিষণ্ণ। সকলেই বলিতেছে, আহা, এ যেন বাঁচিয়া যায়। পরেশনাথের পক্ষাবলম্বী ব্যারিস্টার সাধ্যমতো তাহার কর্তব্য শেষ করিয়া আসন গ্রহণ করিয়াছেন। তাহার পার্শ্বে হেমলতার পিতা হরমোহনবাবু দণ্ডায়মান হইয়া দুর্গানাম স্মরণ করিতেছেন। ভ্রু কুঞ্চিত ও মুখমণ্ডল বিকৃত করিয়া বিচারক পরেশকে লক্ষ্য করিয়া বলিলেন, তোমার পক্ষ হইতে তুমি যাহা বলিয়াছ তাহাতে আমি তোমাকে অব্যাহতি দিতে পারি না। প্রতিকূল প্রমাণের বলে তোমার মৃত্যুদণ্ড স্থির হইল। গৃহমধ্যে সহসা বজ্রাঘাত হইলেও সকলে সেরূপ চমকিত হইত না। সকলেই অনুমান করিয়াছিল যে পরেশনাথ একেবারে অব্যাহতি লাভ করিতে সক্ষম হইবে না, কিন্তু এরূপ ভীষণ দণ্ড তাহাকে বহন করিতে হইবে তাহা কেহই মনে করে নাই। হরমোহন মাথায় হাত দিয়া বসিয়া পড়িল এবং পরেশনাথ স্তম্ভিত হইয়া নির্বাক নিশ্চল প্রস্তর মূর্তির ন্যায় দাঁড়াইয়া রহিল। আসন্ন মৃত্যুর আশঙ্কা এক মুহূর্তের মধ্যে সহসা তাহার প্রকৃতির মধ্যে এমন একটা পরিবর্তন ঘটাইয়া দিল, যাহা দেখিয়া সম্মুখে একটা দর্পণ থাকিলে পরেশনাথের উন্মত্ত হইতে বিলম্ব ঘটিত না। তাহার হৃদয়ের স্পন্দন রহিত হইবার উপক্রম হইল। চক্ষের আলো নিভিয়া আসিল। মনে হইল বিশ্ব সংসারের সমস্ত সুখ, সমস্ত আশা, সমস্ত সম্পদ একটা রজ্জুতে বদ্ধ হইয়া নির্মম কঠিন ফাঁসিকাষ্ঠে ঝুলিতেছে। মনে হইল বহির্জগতের অপরিমেয় বায়ুরাশির সহিত তাহার শ্বাসনালীর সংযোগ বদ্ধ হইবার উপক্রম হইয়াছে। ভয়ে ও নৈরাশ্যে তাহার শ্বাস রুদ্ধ হইয়া আসিল এবং উন্মত্তের ন্যায় চক্ষু ধকধক করিতে লাগিল। হস্তে পৈতা জড়াইয়া বাষ্পরুদ্ধ কণ্ঠে হরমোহন বলিল, ভগবান, আমার নির্দোষ জামাইকে রক্ষা করো, আমার অসহায় কন্যার সহায় হও। এ কথা শুনিলে সেও দড়িতে ঝুলিবে। এমন সময় একটা কাণ্ড ঘটিল। সহসা জনতার মধ্য হইতে ঠেলিয়া ঠুলিয়া আরক্ত নয়নে ঘর্মাক্ত কলেবরে হরিদাস প্রবেশ করিয়া বিচারকের সম্মুখে দাঁড়াইল। তাহার সুদীর্ঘ দেহ উত্তেজনায় কম্পিত হইতেছে। মুখে উৎকট চিন্তার পর স্থির সিদ্ধান্তের দৃঢ় চিহ্ন অঙ্কিত এবং চক্ষু দুইটা আবেগে ঠিকরিয়া বাহির হইয়া আসিয়াছে। সে কহিল, ধর্মাবতার, আপনি বিচার করুন। আমি আর পাপ লুকিয়ে রাখতে পারছি নে। যন্ত্রণায় আমাকে পাগল করে দেবে। এখন আমি করেছি। ধর্মাবতার, আর একটা খুনের দায় থেকে আমাকে রক্ষা করুন। পরেশের কোনো দোষ নেই। যারা তার বিপক্ষে সাক্ষ্য দিয়েছে তারা মিথ্যা বলছে। এতদিন ভয়ে কিছু বলিনি, আজ প্রাণের মায়া ত্যাগ করে সত্য কথা বলে ফেললাম। আমাকে দণ্ড দিন, আমার বেঁচে সুখ নেই। পরেশের কৌশলী উল্লাসে লাফাইয়া উঠিলেন। হেয়ার ইজ দ্য কালপ্রিট, দ্য ডেভিল। হরমোহন কাঁপিতে কাঁপিতে উঠিয়া দাঁড়াইলেন। ভগবান, মুখ তুলে চাও। জজ হরিদাসকে লক্ষ্য করিয়া বলিলেন, তুমি যে কথা বলছ তার প্রমাণ কি? ভীষণ মৃত্যুকে উপেক্ষা করিয়া শতপ্রবৃত্ত হইয়া
যে ফাঁসি কাঠে ঝুলিতে আসিয়াছে তাহার আবার প্রমাণের অভাব? সে এমনভাবে গুছাইয়া বানাইয়া কৌশলে মিথ্যার রাশি বলিয়া গেল যে তাহার যুক্তি ও সঙ্গতি দেখিয়া আদালত কক্ষে উপস্থিত পরেশনাথের পরম শত্রু কয়েকজন মিথ্যা সাক্ষী আশঙ্কায় দুর্গা নাম স্মরণ করিতে লাগিল। তাহার পর কেমন করিয়া 1 মাস কালব্যাপী পুনর্বিচারের ফলে পরেশের প্রাণদণ্ড রহিত হইয়া হরিদাসের মৃত্যুদণ্ড হইল, তাহার বিস্তৃত বিবরণ এ গল্পের পক্ষে অবান্তর কথা। সন্ধ্যাকাল, শুভ্র জ্যোৎস্নায় জেলখানার ফুলের বাগানটি উজ্জ্বল হইয়া উঠিয়াছে। নীড়ে প্রত্যাগত পক্ষীগণ তখনও তাহাদের ক্ষুদ্র বাসায় রাত্রিযাপনের জন্য সম্পূর্ণ সুবিধা করিয়া লইতে পারে নাই। আম্রশাখার অন্তরালে তাহাদের পাখার ঝাপট শোনা যাইতেছে। একঝাড় কামিনী ফুল ফুটিয়া জেলখানার সমগ্র প্রাঙ্গণ গন্ধে পূর্ণ করিয়া দিয়াছে। দূরে আলোকোজ্জ্বল দ্বিতল কক্ষে ইংরাজ জেলরের কন্যা পিয়ানো বাজাইয়া গান গাহিতেছে। বন্দীরা সকলেই কারাকক্ষে আশ্রয় লইয়াছে। কেবল হরিদাসকে একজন প্রহরী ফুলবাগানের এক নির্জন প্রান্তে লইয়া আসিয়াছে। হরিদাস নীরব, অত্যন্ত উদাসীন। অনন্ত আকাশের নীলিমার দিকে চাহিয়া ভাবিতেছিল, মানুষ মরিয়া কোথায় যায়? এই অনাদি অনন্ত বিশ্ব সংসারের কোন প্রান্তে, কোন কোণে তাহার বিশ্রাম লইবার অবসর ঘটে? সে বিশ্রাম কতদিন স্থায়ী? কোথায় কবে তাহার শেষ? আবার কি কোনো জগতে তাহাকে জন্ম লইতে হয়? মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন সে কত মুক্ত, কত সুখী। তারপর যেমন দিন দিন তাহার বয়স বাড়িতে থাকে, এক একটি করিয়া গ্রন্থি আসিয়া কেমন একটি সম্পূর্ণ জাল তাহার চতুর্দিকে বুনিয়া দিয়া যায়। কোনো দিকে তাহা মুক্ত নহে, একটি সম্পূর্ণ সমগ্র জাল। এই জাল বুনিতে বুনিতেই জীবনের শেষ দিন আসিয়া উপস্থিত হয়। তখন জাল ছিন্ন করিবার পালা। সমগ্র জীবনের গ্রথিত জাল এক মুহূর্তে ছিন্ন করিতে হইবে। জীবনের এই অংশটা এত কঠিন, এত ভয়ানক কেন করেছ ভগবান? এই রাত্রি শেষ হইলেই একটা কঠিন রজ্জুর গ্রন্থির দ্বারা তাহার জীবনের সব গ্রন্থি ছিন্ন হইয়া যাইবে। সেই নির্মম জীবনান্তক গ্রন্থির সাহায্যে কল্ল হইতে তাহাকে যে নূতন সূত্র অবলম্বন করিতে হইবে, তাহার আকার প্রকার দৈর্ঘ্য গতি তাহার সম্পূর্ণ অজ্ঞাত। আবার কাল প্রভাতে পৃথিবীতে নিত্যকার মতো সূর্য উঠিবে, নিত্যকার মতো জেলখানার বাগানে ফুল ফুটিবে, নিত্যকার মতো বিশ্ববাসীর সমস্ত তুচ্ছ ও মহৎ কার্য চলিতে থাকিবে। কেবল তাহাকে এই সকলের মধ্য দিয়া 40 বৎসরের অভ্যস্ত চিরপরিচিত সূর্যালোকিত আশ্রয়স্থল ত্যাগ করিয়া একটা সংশয়পূর্ণ আশঙ্কাপূর্ণ অন্ধকারের রাজ্যে প্রবেশ করিতে হইবে। এই দুইটি অতি পরিচিত ও অতি অজ্ঞাতের সন্ধিস্থলে কেবল 2টি তুচ্ছ কাঠ ও একগাছি অকিঞ্চিতকর রজ্জু, তাহারাই অবলীলাক্রমে এই 2টা অসামান্য বিপর্যয়ের সুযোগ ঘটাইয়া দিবে। পার্শ্বের প্রাচীর গাত্র সংলগ্ন একটি ক্ষুদ্র দ্বার খুলিয়া গেল। একজন প্রহরীর সহিত পরেশনাথ প্রবেশ করিল। প্রহরী 2 জন কিছু দূরে গিয়া বসিল। পরেশ আসিয়া হরিদাসের পার্শ্বে বসিল। হরিদাস ব্যস্ত হইয়া কহিল, কেন এমন করে তুমি এখানে আসো? কেউ জানতে পারলে আবার যদি কোনো বিপদ হয়? যাও, তুমি বড় ছেলে মানুষ। এই আশঙ্কাজনিত স্নেহের ভৎসনায় পরেশের চক্ষু জলে পরিপূর্ণ হইল। বলিল, হরি, আমার সমস্ত জীবনটা শূন্য করে দিয়ে গেলে। হরিদাস শান্ত কণ্ঠে বলিল, উপায় যে ছিল না ভাই। মানুষে কি সহজে প্রাণের মায়া ছাড়ে? কি করব বলো, সব ভগবানের ইচ্ছা। তুমি আমার জন্য প্রাণ দিলে হরি, আমি তোমার কিছুই করতে পারলাম না। এই রকম করে কি উপকার করতে হয় ভাই? প্রত্যুপকার করবার আর অবসর দিলে না। শুনিয়া হরিদাসের গণ্ড বাহিয়া 2 বিন্দু অশ্রু গড়াইয়া পড়িল।
মনটা মহাশূন্য নীলিমার রাজ্য হইতে বিচ্যুত হইয়া আবার জালে গ্রন্থি দিতে আরম্ভ করিল। বাল্যকালের কথা মনে পড়িল। তখন জীবনটা কত সুখের আর পৃথিবী কত সুন্দর মনে হইত। বাপমার মুখ তেমন মনে পড়ে না, কিন্তু যেদিন রায় পরিবারে আশ্রয় গ্রহণ করিল সেদিনকার কথা বেশ মনে পড়ে। কর্তার পিতার ন্যায় স্নেহ, গৃহিণীর মাতার ন্যায় যত্ন, আহা, তাহারা যেন দেবতা ছিলেন। সেদিনকার কথা বেশ মনে পড়ে, যেদিন কর্তা ও গৃহিণীর উদ্যোগে তাহার বিবাহ হইল। কিন্তু কতদিনের জন্যই বা? সে এখন কোথায় আছে কে জানে। তাহার পর একদিন পরেশ জন্মগ্রহণ করিল, একটি ফুটফুটে চাঁদ। তাহাকে কোলে পিঠে করিয়া মানুষ করিল। তার আবার একদিন বিবাহ হইল। গৃহিণীর মৃত্যু, তাহার পর কর্তার মৃত্যু। আহা, সেদিন কি দুঃখের দিন। তাহার পর হেমলতার ব্যবহারের কথা মনে পড়িল। সেদিন কি ভয়ানক, যেদিন সে অপমানে পীড়িত হইয়া পর্বত প্রমাণ অভিমান লইয়া রায় পরিবার ত্যাগ করিয়া চলিয়া গেল। কিন্তু মাথার উপর ভগবান আছেন। সেই অন্যায় অপমানের চূড়ান্ত প্রতিশোধ লইবার সুযোগ উপস্থিত হইল। এ লোভ কি সংবরণ করা যায়? হরিদাস সেই অপমানের আজ প্রাণান্তক প্রতিশোধ লইয়াছে। হেমলতার আজ সম্পূর্ণ পরাজয়। আত্মপ্রসাদে হরিদাস সর্বান্তকরণে হেমলতাকে ক্ষমা করিল। হরি, কি ভাই, একটা কথা বলবো? বলো। সে এসেছে। কে? বৌমা? হ্যাঁ, সে তোমার পায়ে ধরে ক্ষমা চাইতে এসেছে। হরিদাস জিভ কাটিয়া বলিল, ও কথা বলো না, পাপ হবে। কিন্তু তাকে এখানে এনে ভালো করনি। তাকে নিয়ে আসবো, কোনো ভয় নেই। অন্যায় করেছ ভাই, তুমি বড় ছেলে মানুষ, বৌমাকে এখানে এনো না, তুমিও যাও। তবে তুমি তাকে ক্ষমা করনি? ভাই, ক্ষমা না করলে কি প্রাণের মায়া ত্যাগ করতাম? তুমি যাও, তাকে আমার প্রণাম জানিও। দূরে কিসের শব্দ হইল। প্রহরী বলিল, চালাও বাবু চালাও, সাহেব আতা হ্যায়। হরিদাস যাইবার জন্য উঠিয়া দাঁড়াইল। পরেশ তাহাকে দৃঢ় আলিঙ্গনে বদ্ধ করিয়া কাঁদিয়া ফেলিল। হরি ভাই, ক্ষমা করো। আর জ্বালা দিস নে ভাই, আমি চললাম। আর এক দিনের মতো হরিদাস আলো ও অন্ধকারের মধ্য দিয়া চলিয়া গেল। সেদিন হরিদাস চোর ছিল না, কিন্তু চোরের অপবাদ বহন করিয়াছিল। আজও সে খুনি নয়, কিন্তু আজ সে মিথ্যাবাদী। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।